ঢাকায় বড়সড় বিস্ফোরণ। ঢাকার মগবাজারে বিস্ফোরণে একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সিয়াম নামে এক যুবকের। বোমা বিস্ফোরণে বেশ কয়েকজন জখম হয়েছেন। 17 বছর পর আগামীকালই দেশে ফিরছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বাংলাদেশে ফেরার ঠিক আগেই ঢাকায় এই বিস্ফোরণ। একজনের মৃত্যু হয়েছে, বেশ কয়েকজন জখম হয়েছেন এই ককটেল বোমা বিস্ফোরণ। বড়সড় বিস্ফোরণ ঢাকার মগবাজারে এই বিস্ফোরণ হয়। নিহত হয়েছেন একজন। ঘটনাস্থলেই মৃত্যু হয় সিয়াম নামে এক যুবকের। বাংলাদেশের সময় 7:30 থেকে 8:45-র মধ্যে এই বিস্ফোরণ হয়। বোমা বিস্ফোরণে বেশ কয়েকজন জখম হয়েছেন। আর এমন একটা সময় এই বিস্ফোরণ হয়েছে যখন আগামীকাল 17 বছর পর দেশে ফিরছেন তারেক রহমান। খালেদা জিয়ার পুত্র তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি বাংলাদেশে ফিরছেন 17 বছর পর। আর তার ঠিক আগের রাতে বড়সড় এই বিস্ফোরণ। বাংলাদেশে ফেরার আগেই ঢাকায় এই বিস্ফোরণ। সতেরো বছর পর বাংলাদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। এতে আরো চাপে মোহাম্মদ ইউনূস। ওসমান হাদি হত্যায় অভিযোগের আঙুল উঠেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের দিকে। ইউনূসের চাপ আরো বাড়িয়ে বৃহস্পতিবার বাংলাদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। 17 বছর পর দেশে ফিরছেন তারেক রহমান। বিদেশে থেকেও গত 1.5 দশক ধরে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির সমস্ত কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া যত অসুস্থ হয়েছেন, বিএনপি সমর্থকদের কাছে তত বড় ভরসার জায়গা হয়ে উঠেছেন লন্ডনে থাকা তারেক। জুলাই আন্দোলনের জেরে শেখ হাসিনা দেশ ছাড়ার পর ভার্চুয়াল ভাষণে দলের নেতাকর্মীদের ভোকাল টনিক দেন তারেক। তখন থেকেই জল্পনা ছিল যে কোনোদিন দেশে ফিরবেন তিনি। এরই মধ্যে ভোট ঘোষণা, তারপরই 17 বছরের নির্বাসন কাটিয়ে বাংলাদেশে ফিরছেন তারেক রহমান। অনেকের মতে এতে নিঃসন্দেহে চাপ বাড়ল মোহাম্মদ ইউনূসের। আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে ইউনূসের প্রশাসন, ফলে ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে নেই শেখ হাসিনার দল। এমন পরিস্থিতিতে ভোট হলে বিএনপির ক্ষমতা দখলের সম্ভাবনা প্রবল। তারেকের প্রত্যাবর্তন উজ্জীবিত করবে বিএনপি কর্মী সমর্থকদের। 1.5 দশকের বেশি সময় ক্ষমতার বাইরে বিএনপি। তারেকের নেতৃত্বে ফের ঢাকার সিংহাসনে বসতে মরিয়া লড়াই চালাবেন খালেদার অনুগামীরা। এই পরিস্থিতিতে তারেকের সঙ্গে সহযোগিতার পথে হাঁটা ছাড়া কোনো উপায় নেই ইউনূসের কাছে। খুব বেশি হলে রাষ্ট্রপতির পদ পেতে পারেন তিনি, এর বেশি কিছু নয়। তারেক রহমান যখন আসছেন, এটা তো বড় থ্রেট, কারণ বিএনপি জিতে যাবে এই মুহূর্তে ইলেকশন হলে। যদি আওয়ামী লীগের বহু সমর্থক সেখানে আছে, তাদের তো জোর করে মুখ খুলতে দেওয়া হচ্ছে না। কিন্তু একই সঙ্গে বিএনপি যদি আসে, বিএনপি জিতবে। সেটা তো এই যে প্রধান ওখানে বসে আছে ইউনূস, তিনি তো চাইবেন না। তিনি চাইবেন কোনোভাবে ক্ষমতা দখল করে থাকেন। তারেকের ঘরে ফেরা উপলক্ষে কার্যত উৎসবের পরিবেশ বাংলাদেশ জুড়ে। ঢাকার রাজপথ সেজেছে ফ্লেক্স ব্যানারে। রাজধানীতে তৈরি হয়েছে 48 ফুটের মঞ্চ, লাগানো হয়েছে 900-র বেশি মাইক। বিমানবন্দরে নেমেই মাকে দেখতে হাসপাতালে যাওয়ার কথা তারেকের। তারপরই নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ। সবকিছু ঠিক থাকলে বগুড়া থেকেই প্রার্থী হবেন খালেদা পুত্র। 2008 সালে দেশ ছেড়েছিলেন তারেক রহমান। সেনার হাতে ক্ষমতা থাকাকালীন প্রায় 18 মাস জেলে থাকতে হয় তাঁকে। জেল থেকে ছাড়া পেয়েই ব্রিটেনে চলে যান তারেক। তারপর থেকেই বাংলাদেশে হাসিনা রাজ। এখন প্রশ্ন হলো, তারেকের এই ঘরে ফেরাকে নয়াদিল্লি কিভাবে দেখছে? শেখ হাসিনার সঙ্গে দিল্লির সম্পর্ক বরাবরই খুব ভালো। উল্টো দিকে বিএনপি নেত্রী খালেদা জিয়া 3 দফায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেছেন। তার সঙ্গেও ভারতের সম্পর্ক খুব একটা খারাপ ছিল না। সমস্যা একটাই, খালেদার আমলে বারবারই বাংলাদেশের মাটিতে ভারত বিরোধী শক্তিদের মাথাচাড়া দেওয়ার অভিযোগ উঠেছে। কিন্তু এখন পরিস্থিতি একেবারে আলাদা। ইউনূসের আমলে নৈরাজ্যের বাংলাদেশ তৈরি হয়েছে। সেখানে এখন ভারত বিদ্বেষের পাহাড়, মৌলবাদী এবং দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে প্রতিবেশী দেশটি। রোজ সেখান থেকে হিন্দুদের আক্রান্ত হওয়ার খবর আসছে।
এই পরিস্থিতিতে সেখানে কোনো নির্বাচিত এবং দায়িত্বশীল সরকার এলে দিল্লির পক্ষে তাদের সঙ্গে কূটনৈতিক আলোচনার পথে হাঁটার সুযোগ মিলবে। আওয়ামী লীগ যেমন আমাদের সঙ্গে সম্পর্ক ছিল, ঠিক তেমনি বিএনপি যখন এসেছিল ভারত কি তার বিরোধিতা করেছিল? বিএনপি তো দীর্ঘদিন ভারতবর্ষের সঙ্গে তারা সম্পর্কে ছিল এবং বায়োলেটারাল এগ্রিমেন্ট ছিল। তখন তো অন্য কোনো সমস্যা সাময়িকভাবে দেখা দিলেও সেখানে তো তেমন কোনো সমস্যা হয়নি যে দুই দেশের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। নিউজ 18 বাংলা। ওসমান হাদির হত্যার জন্য দায়ী মোহাম্মদ ইউনূসের সরকার। বিস্ফোরক অভিযোগ নিহত ছাত্রনেতার ভাই ওমর হাদির। তার দাবি বাংলাদেশের ভোট বানচাল করতেই হাদিকে হত্যা করিয়েছে ইউনূস প্রশাসন। আপনারাই ওসমান হাদিকে হত্যা করিয়েছেন, আবার আপনারাই এটাকে ইস্যু করে নির্বাচন বানচাল করার চেষ্টা করতেছেন। ওসমান হাদির বিচার যদি না হয় আপনারাও একদিনে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবেন। শরীফ ওসমান হাদি বাংলাদেশের জনপ্রিয় ছাত্রনেতা। আসন্ন সাধারণ নির্বাচনে তার ঢাকা থেকে প্রার্থী হওয়ার কথা ছিল। এহেন ওসমানই ঢাকার রাজপথে গুলিবিদ্ধ হন 12ই ডিসেম্বর। পরে সিঙ্গাপুরের হাসপাতালে তার মৃত্যু হয়। এই খবর বাংলাদেশে পৌঁছতেই ক্ষোভের আগুন জ্বলে ওঠে, যে আগুনে পুড়তে হয় বাংলাদেশের সবথেকে জনপ্রিয় দুই সংবাদপত্র প্রথম আলো এবং ডেইলি স্টারকে। ওসমান হাদির হত্যার জন্য এবার সেদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের দিকে আঙুল তুললেন ওসমান হাদির ভাই ওমর। আপনারাই ওসমান হাদিকে হত্যা করিয়েছেন, আবার আপনারা এটাকে ইস্যু করে নির্বাচন বানচাল করার চেষ্টা করতেছেন। আপনারা যারা রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন অবস্থায় ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, এই হত্যার দায় আপনারা এড়াতে পারবেন না। আপনাদেরও বিচার হবে। ওসমান হাদির বিচার যদি না হয় আপনারাও একদিনে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবেন। বাংলাদেশের কোটি কোটি মানুষ ওসমান হাদির বিচারের অপেক্ষায় আছে। এই হত্যার দায় আপনারা এড়াতে পারবেন না। ওসমান হাদি ছিলেন ভারত বিরোধী, তাই শুরুতে হাদি হত্যার দায় ভারতের ঘাড়ে চাপানোর চেষ্টা করে বাংলাদেশের মৌলবাদীরা। এমনও রটিয়ে দেওয়া হয় যে হাদির হত্যাকারীরা নাকি ভারতে পালিয়ে এসেছে, যদিও পরে বাংলাদেশ পুলিশ জানায় এমন কোনো তথ্য তাদের কাছে নেই। শেষ অবস্থানটা সুনির্দিষ্টভাবে আমাদের কাছে এভাবে তথ্য নাই। আমরা নানাভাবে আমাদের তদন্তকারী অফিসাররা, আমাদের গোয়েন্দারা চেষ্টা করে যাচ্ছে আসামি বর্ডার পার হয়ে চলে গেছে কিনা। আমরা এখনো কনফার্ম হতে পারিনি যে সে হয়ে চলে গেছে। যত সময় যেতে থাকে ততই পরিষ্কার হতে থাকে ছবিটা। সামনে আসতে শুরু করে হাদির একের পর এক ভাষণ, যেখানে ইউনূসের উপদেষ্টাদের তুলোধনা করছেন তিনি। প্রশ্ন তুলছেন, ভোটের আগেই কেন বিএনপির সঙ্গে সমঝোতা করে নিচ্ছেন ইউনূসের উপদেষ্টারা? উপদেষ্টাদের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভের কথা কি ইউনূস জানেন না? এভাবে কি ইনসাফের বাংলাদেশ তৈরি করা যাবে? মিনিমাম 100 রিকশাওয়ালার সাথে কথা বলেছি গতকাল পর্যন্ত। প্রত্যেকে বলে এই উপদেষ্টাদেরকে তারা বিশ্বাস করে না, কিন্তু ইউনূস বেড়া ভালো। এই প্রশ্নগুলোকে রাজনৈতিক মঞ্চে তুলে আনতে চাইছিলেন ছাত্রনেতা ওসমান হাদি। বিপুল জনপ্রিয়তাও পাচ্ছিলেন তিনি। অনেকের মতে ভোটে জিতলে দেশের শীর্ষ কোনো প্রশাসনিক পদে বসা নিশ্চিত ছিল তার। কিন্তু ভোটের আগেই হত্যা করা হলো হাদিকে। শুধু হাদি নন, সম্প্রতি গুলি করা হয়েছে আরেক ছাত্রনেতাকে। তবে কি গোটাটাই ভোট বানচাল করার ছক? দীর্ঘ গড়িমসির পর অবশেষে বাংলাদেশে ভোট করাচ্ছেন মোহাম্মদ ইউনূস। 12ই ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন। ভোটের পর নতুন সরকার এলে দেশের শীর্ষ প্রশাসনিক পদ থেকে সরতে হবে ইউনূসকে। খুব বেশি হলে রাষ্ট্রপতির পদ পেতে পারেন তিনি। ফলে রাজনীতির পাটিগণিত অনুযায়ী বাংলাদেশে ভোট হয়ে নির্বাচিত সরকার এসে গেলে ক্ষমতা হারাবেন ইউনূস। সেই কারণেই কি ভোট বানচাল করে দেওয়ার চেষ্টা, যাতে প্রধান উপদেষ্টার চেয়ারে বসে থাকা যায়? তাই কি হাদির মতো ছাত্রনেতা খুন? একটা অপদার্থ ক্ষমতালোভী ইউনূস বেকার ছাত্রছাত্রীদের সামনে রেখে তিনি ক্ষমতা ভোগ করতে এসছেন, এবং সেই ক্ষমতা ভোগের সামনে যারা থাকে তাদের তিনি সরিয়ে দেবেন, এটা নিঃসন্দেহে বোঝা যাচ্ছে। এবং হাদি যেহেতু ইলেকশন চেয়েছিল, তাকে যে সমর্থন করা যায় তা নয়, এবং হাদি যে বলেছিল যে নির্বাচন করতেই হবে, সেটা তো ইউনূস সরকার মেনে নেবে না। তিনি মুখোশধারী শাসক, এবং হাদির ভাই যা বলেছেন এটা সম্পূর্ণরূপে সত্যি। এই ইউনূস তার মৃত্যুর জন্য যে দায়ী এবং তাকে যে হত্যা করেছে, সেটা আর অন্য কিছু বলার অবকাশ রাখে না। নিউজ 18 বাংলা।
কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজগঞ্জের বিডিও। খুনে অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিন সোমবার খারিজ করে হাইকোর্ট। 72 ঘন্টার মধ্যে তাকে আত্মসমর্পণ করতে বলে। আর এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজগঞ্জের বিডিও। প্রশান্ত বর্মন জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিও, সল্টলেকের দত্তাবাদের সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লাকে খুনে অভিযুক্ত। গত সোমবার রাজগঞ্জের বিডিওর আগাম জামিন খারিজ করে কলকাতা হাইকোর্ট। নির্দেশ দেয় 72 ঘন্টার মধ্যে বিধাননগর আদালতে আত্মসমর্পণ করতে। এই সময়সীমা শেষ হচ্ছে বৃহস্পতিবার। তার আগেই হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে রাজগঞ্জের বিডিও সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছেন। নিয়ম অনুযায়ী এই এসএলপির পর কি হবে? এসএলপি সরকারিভাবে জানাতে হবে প্রশান্ত বর্মনকে। তার জন্য সরকার পক্ষ এবং পুলিশ অপেক্ষা করবে। এরপর পুলিশ ওয়ারেন্ট জারি করবে। সুপ্রিম কোর্ট যতক্ষণ না নির্দেশ দিচ্ছে ততক্ষণ হাইকোর্টের নির্দেশ বহাল থাকবে। গত 30 অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ উদ্ধার হয়। জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। 11 নভেম্বর বারাসাত জেলা আদালতে আগাম জামিনের আবেদন জানান বিডিও প্রশান্ত বর্মন। 26 নভেম্বর আগাম জামিন মঞ্জুর করা হয়। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিধাননগর পুলিশ। সোমবার সেই মামলার শুনানিতে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের জামিন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। 72 ঘন্টার মধ্যে বিধাননগর আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়। এই সময়সীমা শেষ হচ্ছে বৃহস্পতিবার। তার আগেই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজগঞ্জের বিডিও। নিউজ 18 বাংলা। মেসি ইভেন্টে টিকিট বিক্রির দায়িত্বে থাকা সংস্থার ভাইস প্রেসিডেন্টকে জিজ্ঞাসাবাদ। 6 জন স্পন্সরকেও তলব। তদন্তকারীরা জানতে চান শোয়ের জন্য তারা কত টাকা দিয়েছিল। সেই টাকা বাজেয়াপ্ত করে দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়ার পরিকল্পনা। 13 ডিসেম্বর শনিবার যুব ভারতীতে ছিল হাজার হাজার দর্শকের স্বপ্ন পূরণের দিন, মেসি দর্শনের দিন। সেই মেগা শোয়েই স্বপ্নভঙ্গ, চূড়ান্ত বিশৃঙ্খলা, তাণ্ডব। মাঠের মধ্যে মেসিকে ঘিরে ভিড়। সেই ভিড়ের কারণেই হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও স্টেডিয়াম থেকে মেসিকে দেখতে পাননি দর্শকরা। প্রশ্ন উঠেছে, মাঠের মধ্যে এত লোক ঢুকলেন কিভাবে? তারা মেসির কাছে কিভাবে চলে গেলেন তা জানতে সিটের নজরে অনলাইনে টিকিট বিক্রির দায়িত্বে থাকা সংস্থার ভাইস প্রেসিডেন্টকে মঙ্গলবার বিধাননগর পুলিশ কমিশনারেটে জিজ্ঞাসাবাদ করে সিট। মেসি ইভেন্টের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তর মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জানতে চাওয়া হয় অনলাইনে কত টিকিট বিক্রি করা হয়েছিল, কমপ্লিমেন্টারি টিকিট কত ছিল, বিক্রি করা টিকিট থেকে কত টাকা দেওয়া হয়েছিল শতদ্রু দত্তকে। সিটের দাবি, জিজ্ঞাসাবাদের সময় শতদ্রু দাবি করেন টিকিট বিক্রির দায়িত্বে থাকা সংস্থার থেকে তিনি টাকা পান। সেই টাকা পেলে দর্শকদের টিকিটের দাম ফিরিয়ে দেবেন। শতদ্রু দত্ত আগেই সিটকে জানিয়েছেন শোয়ের স্পন্সররা তাকে 30 কোটি টাকা দিয়েছিলেন। তদন্তকারীদের অনুমান টাকার পরিমাণ আরও বেশি। তাই মেসি শোয়ের 6টি স্পন্সরার সংস্থাকে এ সপ্তাহে তলব করা হয়েছে। সিটের দাবি, স্পন্সরার সংস্থাগুলির থেকে জানতে চাওয়া হবে তারা কে কত টাকা শতদ্রু দত্তকে দিয়েছিল। সেই টাকা বাজেয়াপ্ত করে দর্শকদের রিফান্ড করা হবে। 13 ডিসেম্বর শতদ্রু দত্তকে গ্রেফতারির দিন তাঁর একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়। আরও 2টি ফোন মঙ্গলবার বাজেয়াপ্ত করে পুলিশ। এই ফোনগুলি ব্যবহার করে স্পন্সরদের সঙ্গে যোগাযোগ করেছিলেন শতদ্রু। তাই যাবতীয় চ্যাট এবং কল ডিটেলস খতিয়ে দেখছেন তদন্তকারীরা। নিউজ 18 বাংলা। আজ ক্রিসমাস ইভ, রাত পোহালে বড়দিন। বড়দিনের মুডে এখন বাঙালি। পার্ক স্ট্রিট থেকে ব্যারাক একেবারে জমজমাট। কলকাতা থেকে জেলা, যিশু বন্দনায় পাহাড় থেকে সাগর। ফেস্টিভ্যালে খাওয়া দাওয়া, দেদার মজা, আড্ডা, রঙিন ছবির জমজমাট ছবি। আর ক্রিসমাস ইভের সেই সুন্দর মুহূর্ত ধরা পড়েছে। পার্ক স্ট্রিট তো যেতেই হবে বড়দিনে। বন্ধুদের সঙ্গে ঘোরা ফেরা, দেদার আড্ডা আর অবশ্যই সেলফি তোলা। এই আনন্দঘন মুহূর্তগুলোকে ধরে রাখার চেষ্টা। বাতাসে এখন ক্রিসমাস ক্যারলের সুর আর কেকের গন্ধ।
খুদেও বাদ যায়নি এই ক্রিসমাস ইভের আনন্দ উপভোগ করা থেকে। বাবার কাঁধে চেপে বেরিয়ে পড়েছে সেও। ঠিক এই ছবিটাই ধরা পড়ছে আজ বিকেলের পর থেকেই। রাত যত বাড়ছে ততই মানুষের ভিড় বাড়ছে। গন্তব্য অবশ্যই পার্ক স্ট্রিট, একেবারে প্রথম সারিতে থাকে পার্ক স্ট্রিট। কলকাতার বড়দিন মানেই যেন পার্ক স্ট্রিট, এখানে একবার হাঁটতেই হবে। আর পার্ক স্ট্রিটের রেস্তোরাঁয় দেদার খাওয়া। সরাসরি চলে যাব পার্ক স্ট্রিট থেকে, রয়েছে সোনিয়া। সোনিয়া, তুমি বিকেল থেকেই রয়েছো পার্ক স্ট্রিটে, বেশ এনজয় করছো সেটা বুঝতেই পারছি। ক্রিসমাস মানেই দেখো একটা নিজস্ব স্পেশাল চার্ম থাকে, যে চার্মটা ফিল করতে হলে পার্ক স্ট্রিটে যেতেই হয়। আর সেই সঙ্গে ঠান্ডাও পড়েছে বেশ জমিয়ে। সব মিলিয়ে কতটা জমজমাট এই মুহূর্তে রাতের পার্ক স্ট্রিট? মিমি, রাতের পার্ক স্ট্রিট জমে উঠেছে তা বলাই যায়। এর আগে যখন লাইভ দিয়েছিলাম তখন পার্ক স্ট্রিটে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল, তবে এখন আমি যখন লাইভ দিচ্ছি আবারও সন্ধ্যের মতোই সিচুয়েশন, মানে গাড়ি চলাচল করছে আর দুপাশ থেকেই আবার হেঁটে যেতে হচ্ছে। যারা সাধারণ মানুষ আজ হাঁটছে তারা আবার ফুটপাথ ধরেই হাঁটছে, কিন্তু ছবিটা বদলাচ্ছে। হ্যাঁ, ডিনার টাইম, অনেকে ডিনার করতে গেছেন, অনেকে ডিনার শেষও করে ফেলেছেন, আর যারা শেষ করে ফেলেছেন তারা আবার হাঁটতে শুরু করেছেন। অনেকে অ্যালেন পার্কের দিকে যাচ্ছেন, অনেকে আরো দূর দূরান্তে যাচ্ছেন, কিন্তু ছবিটা বলছে যে রাতের পার্ক স্ট্রিট জমে উঠেছে। কারণ এই ক্রিসমাস ইভ আর ক্রিসমাস ডে অর্থাৎ 12টা, ঠিক 12টার সময়টা অনেকেই চান যারা এই পার্ক স্ট্রিটেই থাকবেন, এভাবেই হেঁটে যাবেন। এবং আমার সঙ্গে অনেকে রয়েছে ইতিমধ্যে, একটু কথা বলা যাক, দেখবো কেমন লাগছে। কোথা থেকে আসা হয়েছে? শুধু হাঁটবে বা হেঁটে যাওয়া এটাই উদ্দেশ্য? কোথায় যাচ্ছে অনেকে জানেই না হয়তো। অনেককে জিজ্ঞেস করছিলাম মিমি যে কি উদ্দেশ্যে হাঁটা, তারা শুধু একটা কথাই বলে যে হাঁটতে ভালো লাগে এই আলো ঝলমলে পার্ক স্ট্রিট দিয়ে। কারণ সত্যিই তো তাই, পার্ক স্ট্রিট মানেই আলো ঝলমলে চারিদিক, পার্ক স্ট্রিট মানেই ক্রিসমাস ইভ। আর এই ক্রিসমাস ইভে জমজমাট রাতের পার্ক স্ট্রিট। ঘড়ির কাঁটায় এখন 10:17। একটু কথা বলতে চাইবো। No, sorry. অনেকেই হেঁটে যাচ্ছেন এবং নিজেদের মতো করে সময় কাটাতে চাইছেন মিমি। ছবিটা তাই সোনিয়া, একটু সময় নষ্ট করতে রাজি নন কেউ। কারণ রাত যতই বাড়ছে, যতই 12টা বাজার দিকে এগোচ্ছে ঘড়ির কাঁটা, ততই যেন আনন্দ বাড়ছে। কারণ তারপরই মেরি ক্রিসমাস, একে অপরকে শুভেচ্ছা জানাবেন। এ তো গেল পার্ক স্ট্রিটের ছবি। বড়দিন, কলকাতার বড়দিন মানেই যেমন পার্ক স্ট্রিট, আরও একটা গন্তব্য যেখানে না পা না রাখলেই নয়, তা হচ্ছে বো ব্যারাক। কলকাতার বড়দিন আর বো ব্যারাক এটা যেন একটা ট্র্যাডিশন। এমনকি বাংলা ছবি বা সাহিত্যেও আমরা দেখেছি জায়গা করে নিয়েছে এই অ্যাংলো ইন্ডিয়ান পাড়া। দেখুন কিভাবে নাচে গানে জমজমাট এই মুহূর্তে বো ব্যারাক। সরাসরি কথা বলবো, সান্নিক রয়েছে এই মুহূর্তে বো ব্যারাকে। সান্নিক, রাত 12টা বাজার অপেক্ষা। এই বো ব্যারাক তো একটা ট্র্যাডিশন বহন করে। এখানে এখন আর শুধুমাত্র একটা কমিউনিটির উৎসব তা তো নয়, বাঙালি বড়দিন মানে বো ব্যারাকে একবার যাবেই। কি ছবি এই মুহূর্তে? একেবারে মিমি, পুজোর সময় ঠাকুর দেখতে বেরোলে যেমন সাউথ কলকাতা নর্থ কলকাতার একটা ডিফারেন্স থাকে, বো ব্যারাক আর পার্ক স্ট্রিটের ডিফারেন্সটা অনেকটা সেই রকমই। কেননা বো ব্যারাক অনেক বেশি ট্র্যাডিশনাল, এখানকার অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি তাদের একটা বড় সড় উৎসব। আর সেই উৎসবটা শুধুমাত্র তাদের মধ্যে না, পাশাপাশি যারা বিভিন্ন জায়গা থেকে আসছেন তাদেরও একটা ভিড় কিন্তু এখানে আলাদাভাবে নজরে পড়ে। বিভিন্ন গ্রুপ যারা আসছেন, একটু কথা বলবো, কোথা থেকে আসছেন? কলকাতা নর্দার্ন অ্যাভিনিউ থেকে। আজকে মোটামুটি সারা রাতের প্ল্যান কি চলবে নাকি এরকম ভাবে? মানে সারা রাত অ্যাকচুয়ালি তো এক্সাইটেড, ওই সব জায়গায় ঘুরবো আর কি। এখানেও এসছি, একটু পার্ক স্ট্রিটেও যাবো, লেক টাউনেও ঘুরবো। উই বিলং ফ্রম লেক টাউন অ্যাকচুয়ালি, নর্দার্ন অ্যাভিনিউ লেক টাউন, তো সব জায়গায় ঘোরার। এখন শুধুমাত্র কিন্তু পার্ক স্ট্রিট বা বো ব্যারাক নয়, পাশাপাশি বিভিন্ন জায়গাতেই একই রকম ভাবে এই ভিড়টা চোখে পড়ে। দেখতে পাচ্ছ বিভিন্ন গ্রুপ, আজকে সবারই একটাই চেষ্টা যতটা পারা যায় রাতটাকে এনজয় করে নেন। একটু কথা বলবো, কোথা থেকে? হ্যাঁ, টালিগঞ্জ। আজকে পার্ক স্ট্রিট, বো ব্যারাকটা তো একটু ট্র্যাডিশনাল জায়গা ওভারঅল, তাও এই জায়গাটাকে চুজ করা কেন? অ্যাকচুয়ালি আমি আগে কখনোই কলকাতায় খুব একটা ঘুরিনি। আমার তো মনেই ছিল যে লাস্ট ক্রিসমাসটা মানে কিভাবে সেলিব্রেট করেছি, মানে ছোটবেলায় আমার মনে হয় লাস্ট
জন্মাষ্টমী ভালোভাবে সেলিব্রেট করেছিলাম। তো আমি এমনি ঘুরতে খুব ভালোবাসি, ফেস্টিভ্যালস খুব ভালোবাসি, তো ভাবলাম যে আই ওয়ান্ট টু স্পেন্ড ইট দ্য কলকাতা ওয়ে। তো বো ব্যারাকস একটু ট্রেডিশনাল মনে হলে একটু যাই, বন্ধুদের সাথে এসেছি, তাই ভালো। যারা সঙ্গে এসছে একদমই শারমিক, একেবারে জমজমাট বো ব্যারাক, অনেকেই বেরিয়ে পড়েছেন, দলে দলে আসছেন তারা বো ব্যারাকে আজকের এই সন্ধ্যেটা এনজয় করতে। অ্যালেন পার্কে বেশ কয়েকদিন আগেই বড়দিনের উৎসবের সূচনা করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আজ তিনি পর্তুগিজ চার্চে, যেরকম প্রত্যেক বছরই তিনি যান পর্তুগিজ চার্চে, তিনি বিশেষ যে প্রার্থনা হয় সেখানে অংশ নেন। আজও তিনি পর্তুগিজ চার্চে যান, ক্রিসমাস ইভ উদযাপনে চার্চে যান মুখ্যমন্ত্রী। সবাই এই সুন্দর মুহূর্তকে ক্যামেরা বন্দি করুন। মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িও সেজে উঠেছে ক্রিসমাসের সাজে, ক্রিসমাস ট্রি সুন্দর করে সাজানো হয়েছে, ক্রিসমাস ট্রি মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে।